প্রাপ্ত পলাতক আসামি দলের নেতৃত্ব দেয় নির্বাচনে হেরেছে বিএনপি আওয়ামী লীগের যৌথ সভায় শেখ হাসিনা সংসদে এসে আলোচনার আহ্বান। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল, ব্রিফিংয়ে ডক্টর কামাল আবারও বললেন কিছুই জানতেন না তিনি। মেয়েদের পড়ালেখা নিয়ে আহমদ শফির বক্তব্যে তোলপাড়, আলোচনায় আসতে ইসলাম বিরোধী মত বলছেন ধর্মীয় চিন্তাবিদরা, সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা মন্তব্য নারী নেত্রীদের। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে বলছে পুলিশ, খুঁজে বের করার আহ্বান নেতাদের, আলোচনাতেই সমাধানের তাগিদ। এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ, আইইপির প্রতিবেদন, সরকারের কঠোর অবস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৈপুণ্যে এই সাফল্য বলছেন বিশ্লেষকরা। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মানুষের মধ্যে এবারে নির্বাচনে স্বতঃস্ফূর্ততা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াতে নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় বসলেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় যোগ দেন দলের কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে দলীয় প্রধান গেল নির্বাচনে নৌকায় ভরসা রাখায় সাধারণ ভোটারদের প্রতি ধন্যবাদ জানান। আলোচনা করেন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে। এ সময় বিএনপি তথা ঐক্যফ্রন্টের নির্বাচনে ভরাডুবির সম্ভাব্য কিছু কারণ তুলে ধরেন তিনি বলেন, পলাতক আসামিকে দলীয় প্রধান করা আর মনোনয়ন বাণিজ্যের কারণেই তাদের ভোটের মাঠে প্রত্যাখ্যান করেছে জনগণ। আমি আমার ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ এবারে নির্বাচনের সবথেকে লক্ষণীয় বিষয় ছিল যে মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ততা এবং ভোট দেবার জন্য আগ্রহ। বিশেষ করে এদেশের তরুণ সমাজ এবং প্রথম যারা ভোট দিচ্ছে যে প্রথম ভোটাররা, আর সেই সাথে নারী সমাজ। কাজে আমি নারী সমাজের প্রতিও কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে তরুণ ভোটার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং দোয়া আশীর্বাদ জানাই। কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে এবং তাদের অপকর্মের জন্য বেশ কিছু প্রাণহানি ঘটেছে, যার জন্য আমাদের দলের নেতাকর্মী অনেক আছে। বিএনপি তাদের নির্বাচনে হেরেছে, এই দোষটা তারা কাকে দেবে? দোষ দিয়ে তাদের নিজেদেরকে দিতে হয়। কারণ একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে? নির্বাচনে হেরে যাওয়ার বেদনা থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্ট ভিত্তিহীন অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রাজধানীর 10টি পয়েন্টে অভিযানে নামে বিআরটিএ। এ সময় ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের জেল জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 30 ডিসেম্বর নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো প্রশ্ন নেই। ঐক্যফ্রন্ট হাস্যকর অভিযোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনো আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। কারণ সব গণতান্ত্রিক দেশ থেকেই দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে। যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। নির্বাচনের ব্যর্থতা ঢাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের কথা বলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, ৩০০ আসনে মনোনয়নের বাণিজ্য করে বিএনপি রেকর্ড করেছে। বিএনপির কাছে যিনি হায়ারে খেলতে গেছেন ডক্টর কামাল হোসেন সাহেব, উনি নাকি সংলাপ করবেন, নতুন নির্বাচনের জন্য সংলাপ। আসলে নেতাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা সংলাপের এই ভাওতাবাজি কথা বলছেন। নির্বাচনে তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই সংলাপের কথা বলছেন, যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। অকশনে যারা নমিনেশন বিক্রি করে তারা কিভাবে জয়লাভ করবে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই ৩০০ আসনে ৮০০ নমিনেশন, এটা একটি রেকর্ড। জামায়াতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল বলে স্বীকার করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিএনপি তাকে না জানিয়ে জামায়াত নেতাদের মনোনয়ন দিয়েছে বলেও দাবি করেন তিনি। বিকেলে মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ব্রিফ করেন তিনি। এ সময় তিনি ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে ৩-৪ মাসের মধ্যে পুনর্নির্বাচনের দাবি জানান। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি। এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি বলতে আপনারা কি বোঝাতে চান? না, জামাতের সাথে ঐক্য না, ওকে সেটাও ধরে আমি যদি বলি একটা ভালো উদাহরণ আপনি দিয়েছেন, এটাকে আমি মনে করবো। যখন ওরা বললো না যে জামাতের 25 জন না কত হয়েছে, আমি যখন এখানে সম্মতি দিয়েছি এটা আমাকে জানানো হয়নি। তো সেটা তো আপনি ঠিকই ধরেছেন যে আমার মতে সেটা একটা ভুল ধরা হয়েছে। তড়িঘড়ি করে একটা রাত্রের অন্ধকারে কিছু করে একটা ফলাফল ঘোষণা করে দেওয়া, এইভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তো আসলে মানুষের আস্থা পাওয়া যায় না। মানুষকে সেখানে সুযোগ দিতে হবে ভোট দিতে। 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে। ৩০ ডিসেম্বরের ভোট নিয়ে কোনো সদুত্তর নেই আওয়ামী লীগের কাছে, তাই তারা সংলাপে বসতে রাজি নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আবারও বিএনপির সংসদে না যাওয়ার কথা বলেন। এ সময় রিজভী অভিযোগ করেন, সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। ভোট ডাকাতি সরকারের জন্য শুভ বার্তা নয়, বরং এই অপকর্মটির জন্য অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসব করেনি, উৎসব করেছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তারাই আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় নিয়ে এসছে। কেউই এই নির্বাচন মেনে নেয়নি। এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। মেয়েদের পড়াশোনা নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় হেফাজতে ইসলামের আমির আহমদ শফি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ক্ষেত্রে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদ্রাসার অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য ইসলাম পরিপন্থী বলে মন্তব্য করেছেন ধর্মীয় চিন্তাবিদরা। নারী নেত্রীরা বলছেন সমাজকে পিছিয়ে দেয় এ ধরনের মতবাদ। বিস্তারিত কমলদের রিপোর্টে। নারী নেতৃত্বের জয় জয়কার বাংলাদেশের প্রতিটি অঙ্গনে। মেয়েদের পড়াশোনায় এগিয়ে নিতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সরকার, প্রশংসা কুড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। কিন্তু পশ্চাৎপদে কিছু বক্তব্য ম্লান হয়ে যায় সব অর্জন। আরও একবার এমন বক্তব্য দিলেন হেফাজতে ইসলামের প্রধান আল্লামা আহমদ শফি। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে নারী শিক্ষা নিয়ে নানা অযাচিত মন্তব্য করেন তিনি। এদিকে হেফাজত প্রধানের এই বক্তব্যকে ইসলামী নীতির সুস্পষ্ট লঙ্ঘন মনে করছেন বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদরা। মাননীয় প্রধানমন্ত্রী তো আর ক্লাস 4-5 তো নিশ্চয় না, তিনি নিশ্চয় মাস্টার ডিগ্রি পাস করছেন বলে তাকে সম্বোধনা দিচ্ছে। তাহলে তিনি কোন বিভাগে এই কথাটা বললেন? এটা জাতির জন্য বড় কলঙ্কিত। জাতির জন্য, সমাজের জন্য যে অবদান রাখতে পারে, তারা যে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, এটার ব্যাপারে তার ন্যূনতম কোনো ধ্যান ধারণা না থাকার কারণে এবং মাঝে মধ্যে তিনি নিজেকে নিজে আলোচনা আনার জন্য তিনি এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তাগুলো বলে যাচ্ছে। আল্লাহ রসুল সকল নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। তারা নারীদেরকে জ্ঞান অর্জন থেকে দূরে রাখতে চায়, এটা সুস্পষ্টভাবে ইসলামের অপব্যাখ্যা।
নারী নেত্রীরা বলছেন এ ধরনের বক্তব্য কেবল মেয়েদের নয়, পুরো সমাজকে পিছিয়ে দেওয়া। বর্তমানে আমাদের বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে নারী বিশেষ করে নারী উন্নয়নে, নারী ক্ষমতায়নে নারী যে ভূমিকা রাখতেছে, সেই জায়গায় মৌলানা আল্লামা শফি সাহেবের এই কথাটা একেবারে কোনো মতেই মেনে নেওয়া যায় না। নারীরা যেন এগিয়ে যেতে না পারে, এটা একটা বিশাল চক্রান্ত। 2010 সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আলোচনায় উঠে আসে হেফাজতে ইসলাম ও তার প্রধান আল্লামা আহমেদ শফি। এরপর থেকেই নারীদের নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারী ভিত্তিক সংগঠনটির সারা দেশে কয়েক লাখ নেতাকর্মী এবং অনুসারী রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির বক্তব্য ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, নারীকে সব সময় বেশি অধিকার দিয়েছে ইসলাম। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা মেজবাউর রহমান চৌধুরী বলেছেন, ইসলাম শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কাজেই আহমদ শফির বক্তব্য ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা সঠিক কথা নয়, এটা ইসলামের কথা নয়, বরং মূল্যবোধের কথা নয়, বরঞ্চ নারীদেরকে শিক্ষিত করতে ইসলাম উৎসাহিত করতে, স্বাবলম্বী করতে, নারীদের নিরাপত্তার জন্য অর্থনৈতিক ব্যবস্থা করতে ইসলামই বলেছে। মুসলিম নারীরা দর্শন, শিল্প, স্থাপত্য শিল্প, তারপরে আপনার ওই যে আর্কিটেক্টে, এগুলায় তারা বিশ্ব সাথে তাল মিলে তারা কাজ করছেন। একজন মানুষ হিসাবেও যেমন একজন পুরুষের শিক্ষার গুরুত্ব আছে এবং তার শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে জাতির জন্য, জাতির স্বার্থেই একজন নারীরও শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে। ইসলাম তো নারীকে শুধু সম অধিকারের প্রশ্ন না, নারীকে অধিকারের ক্ষেত্রে অনেক বেশি দিয়েছে পুরুষদের তুলনায়। সময় সংবাদে আরো থাকছে, হঠাৎ করেই মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে চালের দাম। পাইকারি বাজার ক্রেতা শূন্য। ধানের মূল্য বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে মনে করছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। এই আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তারা। শ্রমিক নেতারা বলছেন, বহিঃশক্তির ইন্ধন থাকলে তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। আর মানবাধিকার কর্মীদের মতে আলোচনাতেই আসতে হবে সমাধান। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নতুন সরকারের শপথ নেওয়ার দিন থেকেই বেতন বৈষম্য নিরসন ও সরকার ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এরই মধ্যে বেতন কাঠামোতে গ্রেডিং সমস্যা নিরসনে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের 2 সচিবকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মালিক ও শ্রমিকদের 10 জন প্রতিনিধিও রয়েছেন। 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। ফেব্রুয়ারিতেই সে অনুযায়ী বেতন পাবেন শ্রমিকরা। একই সঙ্গে গ্রেডিং সমস্যার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে পুষিয়ে দেওয়া হবে। মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। তারপরও শ্রমিকদের রাজপথ না ছাড়ার পেছনে তৃতীয় কোনো শক্তির হাত থাকতে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার এবং বুধবার আন্দোলনের যে গতি প্রকৃতি আমরা দেখেছি, তাতে এখন মনে হচ্ছে যে এই আন্দোলনের পিছনে কোনো একটা শক্তি ইন্ধন দিচ্ছে এবং সেই ইন্ধনটা কারা দিতে পারে এটা আপনারাও বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। হয়তো তারা ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টা চালাচ্ছে। অচিরেই হয়তো সেটাও আমরা জানতে পারবো এবং যারা এগুলো করছে তাদের আমরা ধরতে পারবো এবং ব্যবস্থা নিতে পারবো। এদিকে শ্রমিক নেতারা বলছেন, অধিকার আদায়ের জন্য এই আন্দোলন। শিল্পের ধ্বংস চান না শ্রমিকরা। বহিঃশক্তির হস্তক্ষেপ থাকলে তা খুঁজে বের করার দাবি তাদের। সরকারের পক্ষ থেকে আমরা সবসময় বলতে শুনি যে ষড়যন্ত্র হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এইটা একটা পুরনো গল্প। শ্রমিকরা কখনোই শিল্পের ক্ষতি চায় না, যারা শ্রমিক সংগঠন করে তারাও শিল্পের ক্ষতি চায় না। এখন অন্য কেউ যদি সুবিধা নিতে চায় সেটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। মানবাধিকার কর্মীরা বলছেন, সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমেই। ধ্বংসাত্মক কার্যক্রম কারো জন্যই মঙ্গলজনক হবে না। যে কোনো কাজে যদি অন্যের উস্কানিতে আমি সেটা করতে যাই, আমার নিজের বোধ বুদ্ধি বিবেচনার বাইরে যে, তখন কিন্তু সেটা কখনোই সুফল বয়ে আনবে না। সেই জন্য উভয় পক্ষেরই চিন্তা করতে হবে যে আমরা এটা একটা সমাধান চাই, সদিচ্ছা থাকতে হবে সেখানটায় এবং যার যা ভূমিকা সেটা সঠিকভাবে পালন করতে হবে। পোশাক শিল্প রক্ষায় এবং লাখো মানুষের কর্মসংস্থান ধরে রাখতে সব পক্ষকেই ধৈর্যশীল আচরণের পরামর্শ তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
শ্রমিক অসন্তোষের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন থাকলে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় রাস্তা অবরোধ করে রেখে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানান ডিএমপি কমিশনার। এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা, কেন এটা করা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনদুর্ভোগ কেন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাকে এই ধরনের নির্দেশ দিয়েছি এটা খতিয়ে দেখার জন্য। তবে আমি বিশ্বাস করি আজকালকের মধ্যে সবকিছু নরমাল হয়ে যাবে। বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন সূচকে 4 ধাপ এগিয়ে 163 দেশের মধ্যে 25তম অবস্থানে এখন বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের জিরো টলারেন্স নীতি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থানের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2016 সালের 1 জুলাই বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম জঙ্গি হামলার ঘটনায় রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে প্রাণ হারান অনেকে। ঠিক 6 দিনের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ফের জঙ্গি হামলা। পরপর 2টি হামলায় কঠোর অবস্থান নেয় সরকার। একের পর এক চলে জঙ্গি বিরোধী অভিযান। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী নানা কর্মকাণ্ডের সুফল উঠে এসেছে অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের বৈশ্বিক সন্ত্রাসবাদ বিষয়ক প্রতিবেদনে। 90 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয় 2017 সালে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা ছিল অনেক কম। আগের প্রতিবেদনে বাংলাদেশ তালিকায় 21তম অবস্থানে থাকলেও এবার 4 ধাপ এগিয়ে উঠে এসেছে 25তম অবস্থানে, যেখানে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও মিয়ানমারে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। এমনকি 12 ধাপ অবনতিতে তালিকায় 20 নম্বরে যুক্তরাষ্ট্র। আমরা এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বিশেষ টিম গঠন করি পুলিশ হেডকোয়ার্টারে, এবং আমাদের অন্যান্য যে পুলিশের যে গোয়েন্দা সংস্থা সবাই মিললে কিন্তু আমরা এই জঙ্গিদের নেটওয়ার্কগুলি আমরা পেয়েছি। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খবর পূর্বে পেয়ে গেছে এবং তারা যেখানে সংগঠিত হচ্ছিল সেই আস্তানায় তারা আগাম আক্রমণ চালাতে সক্ষম হয়েছে এবং তাদেরকে নিষ্ক্রিয় করিয়ে দিতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনে এই সাফল্যে আত্মতৃপ্তিতে না ভুগে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে আরো তৎপর হওয়ার পরামর্শ তাদের। আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশকে, পুলিশের যে ইন্টেলিজেন্স ইউনিট, এইগুলিকে তাদের তৎপরতা অব্যাহত রাখতে হবে এবং নিত্য নতুন কৌশল নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো তাদের নেটওয়ার্কটা জানতে হবে। যতটুকু সফলতা অর্জন করেছি সেটি ধরে রাখবার জন্য আমাদের এই পর্যন্ত যা আমরা করেছি সেটাকে আরও শক্তিশালী কীভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা যেমন রাষ্ট্রকে করতে হবে, মানুষ যেভাবে সতর্ক হয়েছে, সচেতন হয়েছে, এটি ধরে রাখতে হবে। জঙ্গি দমনে অভিযান পরিচালনার পাশাপাশি স্পেশাল কাউন্টার টেরোরিজম ফোর্স গঠন ও দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অতিথি পাখির কলকাকলিতে মুখর ভোলার উপকূলীয় চরাঞ্চল। খোলা আকাশ আর চারিদিকে যতদূর দৃষ্টি যায় সীমাহীন জলরাশি। এর মাঝে ছোট ছোট চরে পাখির কিচির মিচিরে ভরে ওঠে মন। ভোলার উপকূলীয় এলাকায় অতিথি পাখি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। শিক্ষার্থীদের বয়সের তুলনায় পাঠ্য বইয়ে জটিল বিষয় অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। এতে শিক্ষার্থীদের বেশ মানসিক চাপে থাকতে হয় বলে জানিয়েছেন তারা। শিক্ষকরা বলছেন এবছরও বেশ কয়েকটি অনুচ্ছেদে অসঙ্গতি ও ভুল রয়ে গেছে। এ অবস্থায় পাঠ্য বই সহজ করার তাগিদ শিক্ষাবিদদের। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে রয়েছে বস্ত্র ও পরিচ্ছেদের প্রাথমিক ধারণা নামের একটি অনুচ্ছেদ, যেখানে পোশাক নিয়ে রয়েছে নানা ধরনের ব্যাখ্যা। পরিচ্ছেদের শেষে স্থান ও সময় বুঝে পোশাক পরিধানের কথা বলা হয়। এছাড়া পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের শিখতে হবে অধিক জনসংখ্যার প্রভাব সহ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা, যা তাদের বয়সের তুলনায় বেশি কঠিন।
আর চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে যুক্তবর্ণের ব্যবহার শেখালেও সেখানে নেই হসন্ত চিহ্নের ব্যবহারের উদাহরণ। এমনই নানা অসঙ্গতি নিয়ে এবছরও বইয়ের সার্বিক এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা। জনসংখ্যা বৃদ্ধির কারণ বা এর প্রতিকার এটা ক্লাস 4 একটা বাচ্চা না জানলেও চলবে। অষ্টম শ্রেণীর বইয়ে দেখা গেছে যে গত বছর যে বইগুলো যে অনুচ্ছেদগুলো আমরা বাদ দিয়েছিলাম সেই অনুচ্ছেদগুলো এখনো রয়ে গেছে। আর বইয়ে অন্তর্ভুক্ত অনুচ্ছেদের জটিলতায় শিক্ষার্থীদের মানসিক চাপে থাকতে হয় বলে অভিযোগ অভিভাবকদের। কিছু কিছু চ্যাপ্টার বুঝতে পারে না বাচ্চারা, সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়ি। এখনই যদি এত পেন নিয়ে নেয় একটা 6 এর বাচ্চা, তখন তাদের লাস্টে দেখা যাবে ওদের পড়াশোনার আগ্রহটাই থাকবে না। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই জটিল না করে শিক্ষার্থীর বয়স, মনস্তত্ত্ব ও সামাজিক সংস্কৃতি প্রেক্ষাপটে পাঠ্য বই তৈরি করা উচিত। কেন নবম শ্রেণীর দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষায় এন্ডোস্কোপি কি করে করতে হয় জানতে হবে, ওটা তো তার মেডিকেল সায়েন্সের বিষয়। পোশাক আশাকে কি চর্চা করবে সেটা তো পারিবারিক ভাবে শেখার বিষয়। আমাদের যে সংস্কৃতি আছে সেটা দেখে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নির্বাচন করা উচিত। আর পাঠ্য বইয়ের ভুল খতিয়ে দেখে তা সংশোধন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এবছর কোন কোন পাঠ্যপুস্তকে কি কি ত্রুটি হয়েছে সেটি সব কিছুই আমাদের নলেজে নেই, তবে যারা এগুলির দায়িত্বে আছেন তারা নিঃসন্দেহে এটি ত্রুটিগুলি সংশোধনের ব্যবস্থা নেবেন। গত বছর বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে বেশ কিছু বিষয় পরিমার্জিত করা হয়, যা পুনরায় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান শিক্ষাবিদরা। তবে এবছরও সেটি করা হয়নি। বই হচ্ছে শিক্ষার্থীর মেধা ও মানসিক বিকাশের মাধ্যম, কিন্তু সেই বইয়ে যদি থাকে ভুল ও অযাচিত অনুচ্ছেদ অথবা দুর্বোধ্য প্রশ্ন, তবে তা শিক্ষার্থীর মানসিক বিকাশের অন্তরায় বলে মনে করছেন বিশ্লেষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। 2 যুগেরও বেশি সময় পর চলতি বছরের মার্চে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এবছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব হলে সহাবস্থান নিশ্চিত ও ক্যাম্পাসে রাজনীতির সমান সুযোগ সৃষ্টি সহ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। সাদিকুর রহমানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলেও 1990 সালের পর আর কোনো নির্বাচন হয়নি। গত 28 বছর ধরে কার্যত অচল হয়ে থাকা এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সচল হতে চলেছে। এই খবরে খুশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। স্বৈরতান্ত্রিক শাসনের পরে এই প্রথমবার হইতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আসলে আমরা সবাই একটু উল্লাসের সাথে আছি যে ডাকসু নির্বাচন আসলেই দরকার। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হবে, আমরা আমাদের রাইটগুলো বলতে পারবো। চলতি বছরের মার্চের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে শিক্ষার্থীদের খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রস্তাবনাও ইতোমধ্যে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবনায় হলগুলোতে সব সংগঠনের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করা, ডাকসুর সভাপতি বা উপাচার্যের ক্ষমতার ভারসাম্য আনার দাবি জানানো হয়। এছাড়া ডাকসুর কাঠামোতে পর্যাপ্ত নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও বাংলা ভাষায় ডাকসুর গঠনতন্ত্র প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর দখলে, নির্বাচনটা যদি হলে অনুষ্ঠিত হয় তাহলে ছাত্রদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে এবং তারা ভোট প্রদানের যে অধিকার, সেই অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে যে তার একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক কার্যক্রম যাতে আমরা নির্বিঘ্নে চালাতে পারি, এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করে দেয়। এখন কোনো সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল, এ কারণেই তারা যদি বলে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই, আমরা মনে করি যে এ ধরনের বক্তব্য যারা দেয় তারা বোকার স্বর্গে বসবাস করছে। হলে সব দলের সহাবস্থান নিশ্চিতে হল প্রাধ্যক্ষদের নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যারা যে হলের শিক্ষার্থী তারা সেই যদি কেউ কোথাও বাধা পায় হলে থাকতে বা হলে সম্পৃক্ততা রাখতে, সেক্ষেত্রে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী 31 মার্চের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে দ্রুত তফসিল ঘোষণা সহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজার ও বান্দরবানের ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে সারা দেশে। আটকানো যাচ্ছে না 3 স্তরের চেকপোস্টেও কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার বাবু বাজারের আড়তে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। খুব দ্রুত দাম কমে যাবে এ আশ্বাসে এই মুহূর্তে বাজারে ক্রেতা সমাগম অনেকটাই কম। দামের এই ঊর্ধ্বগতিতে মিল মালিকদেরই দুষছেন পাইকারি ব্যবসায়ীরা।
চালের পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নির্বাচনের পর থেকেই দফায় দফায় বাড়তে থাকে চালের দাম। আড়তে বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতাদের উপরও। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সব শ্রেণীর চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। আশ্বাসও দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যে কমবে চালের দাম। তবে এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি চালের বাজারে। পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। যে চাল 1800 টাকা 1600 টাকা কিনতাম ওই চাল 1800-1900 টাকা দাম ওখানে। আর যে চাল চিকন চাল কিনতাম 2200-2300, ওই চাল 2500 টাকা। চালের বাজার সবই তো বাড়তি দাম। মিনিকেট ছিল আগে কিনছি 46 টাকা, 44, 45, সেটা এখন 50 টাকা, 51 টাকা। বৈঠকে খুব দ্রুত দাম কমার আশ্বাসের পর এই মুহূর্তে বাজারে অনেকটাই কমে গেছে ক্রেতা সমাগম। মিল মালিকের কারসাজির কারণে বস্তা প্রতি প্রায় 200-150 টাকা বাড়াইছে। আজকে আমরা ওই আগের ভাবে দাম চাচ্ছি, কারণ মার্কেটে কাস্টমার কম, বেচা বিক্রি কম। আমরা বাড়তি দাম আনতে হইতেছে, সেই জন্য আমরা বাড়তি বিক্রি করতেছি। নির্বাচনকে ঘিরে পরিবহন সংকট, অনিশ্চয়তা ও ধানের দাম কিছুটা বাড়ার সুযোগ নিয়ে মিল মালিকরা অস্বাভাবিকভাবে বাড়িয়েছে চালের দাম, এমন অভিযোগ বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতির। ট্রাক বন্ধ ছিল, আর মনে করছে ইলেকশনের পরে কি হয়, একটা আতঙ্কের মধ্যে মানুষ ছিল। এইসব কারণ, এই সুযোগটা মিল মালিকেরা নিয়েই ফেলছে। ধানের দাম 50 টাকা বাড়ছে, 100 টাকা বাড়ছে, ওনারা কি করছে সাথে সাথে চালের দাম ব্যাগে 200 টাকা বাড়াই দিচ্ছে। খুচরা বাজারে কিন্তু আপনাদের যেহেতু বাজার নেই, বাজারে কম্পিটিশন নেই, কাজে দেখবেন এক একজনে এক একটা দামে বিক্রি করে। হঠাৎ করে দাম বাড়ায় গেল বছর চালের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে 50 লাখ টনের বেশি চাল আমদানি করা হয়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আমন মৌসুমের শুরুতে মাত্র 550 থেকে 600 টাকা মন দরে ধান কিনে নেয় নওগাঁর ব্যবসায়ীরা। বেশিরভাগ কৃষক যখন ধান বিক্রি করে দিয়েছেন, সে সময় হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম বাড়ানো হয়েছে মন প্রতি 100 থেকে 150 টাকা। এভাবে ব্যবসায়ীদের পকেট ফুলে ফেঁপে উঠলেও বঞ্চিত হচ্ছেন কৃষক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নওগাঁ প্রতিনিধি MR রকির রিপোর্ট। মৌসুমের শুরুতে সরকারের সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণের টাকায় হাজার হাজার মন ধান কিনে গুদামজাত করে নওগাঁর ব্যবসায়ীরা। কৃষক ধার দেনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসল হাটে নিয়ে আয় ব্যয়ের হিসাব কোনো মতেই মিলাতে পারছেন না। এখানকার আড়তগুলোতে গত এক সপ্তাহে মনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা চালের দাম বাড়িয়েছে মিলাররা। কৃষকের অভিযোগ, তাদের গোলা থেকে 80 ভাগ ধান ব্যবসায়ীরা স্বল্প মূল্য কিনে এখন ইচ্ছে মতো বাড়িয়েছে চালের দাম। এতে ব্যবসায়ীর পকেট ভারী হলেও কৃষকের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। 7000 টাকা খরচ, কাটা মারা দিয়ে 9000 টাকা পড়ছে, বেচবাজার 550 টাকা দাম দিচ্ছে, দিয়ে এখানে হিসাব করে দেখা গেল আমার 4000 টাকা লস গেছে। গুদামজাত করে লক্ষ লক্ষ টাকা মিলিচ্ছে, লাভ ব্যবসায়ীর হলো, কৃষক কিছুই পালো না। সরকারের নানা সুযোগ সুবিধা নিয়ে ছোট বড় 1000 চাতাল ও রাইস মিল, প্রায় 2500 কোটি টাকার কারবার করেন ব্যবসায়ীরা। মৌসুম এলে এসব ব্যবসায়ীরা একজোট হয়ে কৃষককে ঠকিয়ে নিজেদের মুনাফার পাহাড় গড়ে তোলে বলে অভিযোগ বিশিষ্টজনদের। এই মিলাররাই ব্যাংকের বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে অল্প দামে সেই ধানগুলো কিনে তারা গুদামজাত করে রেখেছিল। নওগাঁর আড়তগুলোতে চিকন চালের দাম বেড়েছে মনপ্রতি 120 থেকে 150 টাকা। এজন্য খুচরা ব্যবসায়ীরা আড়তদারদের দুষছেন। পাইকারি ব্যবসায়ীরা দেখছে যে ধানের দামটা বৃদ্ধি পেয়েছিল। দোষ হয় মিলার সিন্ডিকেট করে, কিন্তু এখন বাস্তবে কোনো মিলের চাউল নেই। ধান তাদের কাঁচামাল হিসাবে থাকে, কিন্তু কারো মিলত যায় দেখবেন না যে 10 গাড়ি চাউল আছে। অবশ্য জেলা প্রশাসন বলছে, চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে কোনো কারসাজি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি এবং যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গেল আমন মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। RFL এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। উন্নত দেশ গড়তে দুর্নীতি দূর করে দেশে সুশাসন প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। উন্নত বাংলাদেশ মানে টাকা পয়সার একটা হিসাবে আমরা বড় হয়ে যাব, এটাকে উন্নত বাংলাদেশ বলে না। দারিদ্রতা এখন আর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ নয়, আমাদের জন্য অবকাঠামোগত উন্নয়ন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ নয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো
সুশাসন কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতি বন্ধ করা এবং দুর্নীতি কোনো অবস্থাতে কোথাও যেতে পারবে না। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারী সম্পত্তির হিসাব দাখিল করতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। দুর্নীতি রোধে ইউনিয়ন থেকে মন্ত্রণালয় পর্যন্ত সব কার্যালয় সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান তিনি। শুধু ভূমি মন্ত্রণালয়, ভূমি ইউনিয়ন অফিস থেকে নিয়ে সবার ভূমি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব। পৌষের শেষ দিকে দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু সহ নানা বয়সী মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। ঠাকুরগাঁও জেলাতেও জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। তবুও জীবন ও জীবিকার তাগিদে খুব সকালে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন ছিন্নমূল মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে হিমেল বাতাস আর কুয়াশায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ঠান্ডা ঘর থেকে বাইর হওয়া যায় না, হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে। কুয়াশাও বেশি, ঠান্ডাও বেশি, এখন কাজ করা যায় না, ঘর থেকে বাইরে হওয়া যায় না। আমরা শীতের কারণে বাসা থেকে বাইরে হতে পারতেছি না, যেখানে সেখানে আগুন ধরায় আগুন তাপাই। ঠান্ডা গাড়ি চালা যায় না, কুয়াশায় রাখা যায় না, সাহায্য দেওয়া যায় না মানুষকে। চাঁদপুর শহর থেকে অপহরণের 2.5 মাস পর স্কুল ছাত্রী কল্যাণী রানী মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের 26 সেপ্টেম্বর চাঁদপুর শহরের পুরান বাজারের নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় কল্যাণী রানীকে অপহরণ করা হয়। এ ঘটনায় একটি মামলা করে স্কুল ছাত্রীর পরিবার। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে চক্রটির অবস্থান জানতে পারে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী অপু সাহাকে আটক করা হয়। কক্সবাজার ও বান্দরবানের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা এখন ক্যাম্প ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 3 স্তরে চেকপোস্ট থাকার পরও কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না তাদের। এতে স্থানীয় ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে দাবি সুশীল সমাজের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 11 লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। মিয়ানমার থেকে পালিয়ে এসে গত 16 মাস ধরে থাকছে 6000 একরের বেশি বনভূমির 30টি ক্যাম্পে। কিন্তু এসব ক্যাম্পে নেই কোনো কাঁটাতারের বেড়া কিংবা সীমানা প্রাচীর, ফলে অবাধে চলাফেরা করছে রোহিঙ্গারা। সময় যতই গড়াচ্ছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের চেকপোস্ট পেরিয়ে রোহিঙ্গারা নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের দাবি, রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসতে পারায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। নানাভাবে কৌশলে তারা ক্যাম্পের মধ্যে থাকে না, শহরের জীবনে একটা প্রভাব বিস্তার করতেছে। বাংলাদেশি ফাস্টফুড ব্যবহার করে তারা বিদেশে চলে যাচ্ছে। কাঁটাতারের বেড়া কিংবা সীমানা প্রাচীরের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পে রাখার দাবি সুশীল সমাজের। তা না হলে স্থানীয় ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমরা দাবি করব, কক্সবাজারে যে রোহিঙ্গারা রয়েছে তাদেরকেও কাঁটাতারের বেড়ার মধ্যে রেখে কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের নির্দিষ্ট গণ্ডির ভেতরে রাখতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে একটি নির্দেশনা আছে কাঁটাতারের বেড়া দেওয়ার একটা, সে ব্যাপারে আমরা প্রাক্কলন তৈরির জন্য কাজ করছি এখন।
পুলিশের দেয়া তথ্য মতে গত ১৬ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৮,৩৬১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। আর এসব কাজে সহযোগিতা করায় ৫৩৬ জন দালালকে আটক করা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন নতুন জেলা কারাগার চালু হয়েছে ফেনী ও কিশোরগঞ্জে। জায়গা সংকুলান না হওয়ার পাশাপাশি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কারাগার দুটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শত বছর পর শনিবার স্থানান্তর হলো ফেনী জেলা কারাগার। ভোরে শহরের মাস্টারপাড়া এলাকার পুরাতন কারাগার থেকে বন্দীদের রানীরহাটের নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই কারাগারটির ধারণ ক্ষমতা ৩৫০ জন। এখন অ্যাকোমোডেশন অনেক বেড়েছে, আপনার বন্দীরা ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করবে, আপনার সুন্দর একটা পরিবেশে থাকবে ইনশাল্লাহ। আর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে আছে বন্দীদের। আত্মকর্মসংস্থানমূলক যে ধরনের প্রশিক্ষণগুলো এখানে আমরা দিতে পারবো, আপনার বন্দীদের বিনোদন থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে আরম্ভ করে যত কিছু আছে ইনডোর গেমস সমস্ত ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করতে পারবো। কিশোরগঞ্জে শনিবার ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত ৮টি প্রিজন ভ্যানে করে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয় বন্দীদের। এ সময় রাস্তার বিভিন্ন মোড়ে বসানো হয় নিরাপত্তা চৌকি। নবনির্মিত কারাগারে প্রায় ২,০০০ বন্দী থাকতে পারবেন। পাশাপাশি কয়েদিদের পুনর্বাসনের বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে নবনির্মিত কারাগারে। আজকে ১৩৮৩ জন বন্দী পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে আসছে। ৭১ বছর পরে একটা পুরাতন কারাগার থেকে বন্দীরা নতুন কারাগারে আসছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। কারাবন্দীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ আছে, তারপর আপনার ওয়ার্কশপ আছে, তারা এখানে কিছু তৈরি করতে পারবে। সব মিলিয়ে এখানে একটা খুব সুন্দর একটা ব্যবস্থায় বন্দীরা থাকতে পারবে। গত বছরের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কারাগার দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাল্যবিবাহই নারীর জরায়ু ক্যান্সার বাড়ার অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন ক্যান্সার প্রতিরোধী বিশেষজ্ঞরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জরায়ু মুখ ক্যান্সার দিবসের আলোচনায় বক্তব্য রাখেন তারা। কম বয়সে বিয়ে, ঘন ঘন সন্তান প্রসব জরায়ু ক্যান্সার ব্যাপকভাবে ত্বরান্বিত করে বলে জানান গাইনি ক্যান্সার বিশেষজ্ঞরা। তবে বাল্যবিবাহ ছাড়াও অপুষ্টি, অসচেতনতা, অপরিচ্ছন্নতাও এই ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী। সমস্যার সমাধানে জাতীয় নীতিমালার মাধ্যমে উপজেলা পর্যায়ে পর্যন্ত স্ক্রিনিং প্রোগ্রাম চালুর আহ্বান জানান তারা। জরায়ু মুখের ক্যান্সার সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। 3টা স্টেপে কাজ করতে হবে। বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে হবে, মধ্যবয়সীদের স্ক্রিনিং করতে হবে এবং যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটা ধরে চিকিৎসা করতে হবে। এখনো অর্ধেকের বেশি নারীর বিয়ে হয় 18 বছরের আগে। একটি মেয়ে তার শারীরিক গঠনটাই যখন পরিপূর্ণ হয় নাই, তখন যদি বিয়ে হয়, শারীরিক সম্পর্ক হয়, বাচ্চা হয়, এই যে আঘাতের পর আঘাত আলটিমেটলি সেখানে জরায়ু মুখের ক্যান্সারের দিকে ধাবিত করে। এই জন্য বাল্যবিবাহকে জোর না বলুন। সরকারি ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলার চতুর্থ দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে দেখা যায়। সব বয়সী মানুষ কেনাকাটার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন। মেলায় শীতের পোশাকের স্টল, গৃহস্থালী পণ্য, প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের তুলনামূলকভাবে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান উপহার ও মূল্য ছাড়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। মাসব্যাপী এ মেলায় দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বেচাকেনা জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজকে প্রথম আসলাম, আর ভাল লাগছে, এসে দেখলাম মোটামুটি ভালোই। যে জিনিসটা আমরা নর্মালি মার্কেট আমরা পাচ্ছি না, সেখানে কিন্তু অ্যাভেলেবল এখানে পাওয়া যাচ্ছে এবং প্রাইসও খুব কমফোর্টেবল। দাম অনেক কম আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ইরানি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ইরানি ট্রে আছে, ফাইবারের ট্রে আছে, প্লেট আছে। ইরানি মেলামাইনের সবগুলোতে আপনার 10% করে ছাড় আছে। এগুলো বেশিরভাগ লেডিস কালেকশন অ্যান্ড জেন্টস বা লেডিস যেটা আমরা শু বলি, এগুলো আনছি আমরা এবার বাইরে থেকে। ক্রেতাদের সমাগম ভালো, কালকে মনে হয়েছে আজকেও ছুটির দিন, আজকেও আশা করছি ভালো হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন সহকর্মী ইমদাদুল হক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ,
রিচার্ড, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ আমরা মেলা প্রাঙ্গণে এসে দেখেছি যে পরিবার পরিজন নিয়ে আজও কিন্তু সকলেই বাণিজ্য মেলায় আসছেন, তারা দেখছেন এবং তারা নানা ধরনের জিনিসপত্র কিন্তু কিনছেন। যেহেতু এই মেলা প্রাঙ্গণে একই সাথে সব ধরনের পণ্য কিন্তু পাওয়া যাচ্ছে, গৃহস্থালী থেকে শুরু করে একেবারে খাবার দোকান আমরা দেখেছি, কাপড়ের দোকান দেখেছি, আমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান দেখেছি, আমরা সব ধরনের দোকান কিন্তু দেখেছি এবং আমরা দেখেছি যে সব বয়সী মানুষই কিন্তু এখানে আসছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। এখানে বিশেষ অফার চলছে পোশাকের দোকানে এবং আমরা গহনার দোকানেও দেখেছি যে সেখানে ভিড় করছেন তারা এবং একটি পণ্যের সাথে আরেকটি পণ্য কিন্তু তারা ফ্রি দিচ্ছেন। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 605টি স্টল রয়েছে ছোট বড় সব মিলিয়ে, এর মধ্যে 35টি স্টল রয়েছে বিদেশি এবং এই কারণেই কিন্তু আগ্রহটা বেশি যে এটা বিশ্বের মোটামুটি অনেকগুলো দেশের পণ্য কিন্তু তারা এখান থেকে কিনতে পারছে, সেজন্যই এখানে অনেকেই আসছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা যখন নেমে আসছে তখন কিন্তু ভিড়টা একটু বেড়ে যাচ্ছে এবং মানুষজন আসতে শুরু করেছে। যদিও আজকে সরকারি ছুটির দিন, তারপরে যারা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলল যে আমরা অফিস শেষ করে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছে। অনেকেই কিন্তু এখানে দেখতেও এসেছে পরিবার পরিজন নিয়ে, ছোট বড় সবাই মিলে এখানে আনন্দের একটা উপলক্ষ যেন নিয়ে এসেছে এই বাণিজ্য মেলা। তো আমরা জানি যে বাণিজ্য মেলা একটু পরে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, গত বুধবারে শুরু হয়েছে এবং এটা ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত কিন্তু এই মেলাটি চলবে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে খুবই আনন্দমুখর পরিবেশে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলায় যারা আসছেন তারাও কিন্তু কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং আমরা যতটুকু দোকানীদের সাথে কথা বলেছি, দোকানিরা কিন্তু বলেছে যে মেলায় আসলে ভিড় বেড়েছে, কিন্তু ভিড় বাড়লেও বেচা কেনা কিন্তু এখনো সেইভাবে শুরু হয়নি। তারা আশা করছেন যে আরো 2-3 দিন পর থেকে হয়তো আরো বেচাকিনি শুরু হবে। এবং আমরা যতটুকু কথা বলেছি ক্রেতাদের সাথে, তারাও বলছেন যে আমরা আরো কয়েকদিন ঘুরবো এবং দেখে তারপর আমরা পছন্দ করে তারপর পণ্যগুলো কিনবো। তো একই ছাদের নিচে যেহেতু একই জায়গায় বিশ্বের অনেকগুলো দেশের পণ্য তারা এখানে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পণ্য তারা পাচ্ছেন, তাই এটা আসলে তাদের কাছে একটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইমদাদুল হক। এবার ভোলার অতিথি পাখি নিয়ে রিপোর্ট। অতিথি পাখির কলকাকলিতে এখন মুখর ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। কুয়াশার চাদর চিরে তাদের উড়ে যাওয়া আর জলকেলি দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। তবে চরাঞ্চলে বসতি বাড়ায় কমছে তাদের বিচরণের জায়গা। এদিকে পাখিদের আবাসন নিশ্চিত করতে বিশেষ টহলের কথা জানিয়েছে বন বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা চর কুকরি মুকরি, চর শাহজালাল, চর শাহজাহান, চর পিয়াল, আইলুদ্দিন চর, চর নিজাম, দমার চর, ডেগডার চরে সকাল বিকাল খাবার সংগ্রহে ব্যস্ত সাইবেরিয়া সহ দূর দূরান্ত থেকে আসা অতিথি পাখিরা। বড় বিপদে পড়লে আশ্রয় নেয় পার্শ্ববর্তী ম্যানগ্রোভ বনে। শীত থেকে রক্ষা আর খাবারের সন্ধানে নিজ আবাসস্থল ছেড়ে আসা এসব অতিথিদের চরণভূমি কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে। পাখি পর্যবেক্ষণ সংগঠনের মতে শীত মৌসুমে বাংলাদেশে আসা অতিথি পাখির অর্ধেকে আসে ভোলা উপকূলে। আমরা যারা পর্যটক আছি তারা এই পাখিগুলো দেখে অনেক মুগ্ধ হই। পাখিগুলো দেখতে তো খুব সুন্দর এবং খুব আনন্দ পাওয়া যায় পাখিগুলো দেখে, পরিবেশও খুব সুন্দর। পায়রা দিয়ে রাখি, কেউ মারতে দেয় না, বিভিন্ন লোক আসা পাখি দেখে খুব আনন্দ পায়। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ভোলার উপকূলীয় এলাকা অতিথি পাখি নিরাপদে আছে দাবি করে এই জনপ্রতিনিধি বলেন, এদের কারণে এখানে পর্যটনের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাজারগুলোতে এবং বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট স্থানগুলোতে আমি বিভিন্ন লিফলেট বিতরণ করি, যাতে কেউ অতিথি পাখি আমাদের বন্ধু, তারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং তাদের কারণে আজকে আমার এই কূপটি ফেমাস যে পর্যটকরা আসছে। আর পাখি ধরা বন্ধ ও অতিথিদের অবাধ বিচরণ নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানোর কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। অতিথি পাখি কেউ যাতে শিকার না করতে পারে বা কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা প্রতিটা রেঞ্জে
একটা করে টহল টিম গঠন করেছি। বিভিন্ন সংস্থার তথ্য মতে এবছর বৃষ্টির চরে ৮৮ প্রজাতির প্রায় ৬২,০০০ পাখি দেখা গেছে। এর মধ্যে দেশি পাখি ৩১ প্রজাতির ও ৫৭ প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। সময় সংবাদ, ভোলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দলের নেতৃত্ব দেয়ায় নির্বাচনে হেরেছে বিএনপি, আওয়ামী লীগের যৌথ সভায় শেখ হাসিনা। সংসদে এসে আলোচনার আহ্বান। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল, ব্রিফিংয়ে ডক্টর কামাল। আবারও বললেন কিছুই জানতেন না তিনি। মেয়েদের লেখাপড়া নিয়ে আহমদ শফির বক্তব্যে তোলপাড়। আলোচনায় আসতেই ইসলাম বিরোধী মত, বলছেন ধর্মীয় চিন্তাবিদরা। সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, মন্তব্য নারী নেত্রীদের। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে, বলছে পুলিশ। খুঁজে বের করার আহ্বান নেতাদের, আলোচনাতেই সমাধানের তাগিদ। এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ, আইইপির প্রতিবেদন। সরকারের কঠোর অবস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৈপুণ্যে এই সাফল্য, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।